মানে কি? আচ্ছা ছাড়ো এখন ওসব কথা। আচ্ছা আমি না তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। তবে তুমি ভেবো না যে আমার তোমাকে চাই বা তোমাকে পাওয়ার জন্য এসেছি। কারণ সেসব কিছুই আমার কপালে নেই। তোমার মতন লক্ষ্মী একটা ছেলেকে আমি ধরে রাখতে পারিনি। এর চাইতে জঘন্যের আর কিছুই হতে পারে না। আচ্ছা আমি সত্যিই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। শেষবারের মতন। আমার খারাপ আচরণগুলো ভুলে তুমি আমায় মন থেকে মাফ করে দাও প্লিজ। ঠিক আছে, মাফ করে দিয়েছি। এবার চলে যান প্লিজ। চলে যাব তো, কিন্তু শেষ একটা ইচ্ছে রাখো আমার। আমি শেষবারের মতন তোমায় একবার জড়িয়ে ধরতে চাই। মায়ার এমন ধারা কথা শুনে নাদিয়া রেগে মেগে আগুন। সে ঠাস করেই মায়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তোর কত বড় সাহস যে তুই আমার আকাশকে জড়িয়ে ধরতে চাস? মায়া নাদিয়ার হাতে থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। যে মেয়ে পুরো কলেজে রাগ আর অহংকারের জন্য সেরা ছিল, সে আজ থাপ্পড় খেয়ে মাটির দিকে তাকিয়ে কান্না করছে। এই মেয়ে, কথা বলছিস না কেন? আর এখন ছাগলের মতন ভেবাচ্ছিস কেন দুঃখে? যখন খারাপ আচরণ করেছিলি তখন তোর মনে ছিল না? এবারও নাদিয়ার কথার উত্তরে মায়া কিছুই বলে না। এই নাদিয়া, থাম। ওকে আর একটা ওয়ার্ডও বলবি না তুই। সে যেমন কর্ম করেছে তেমন ফল পাচ্ছে। কিন্তু সত্যি বলতে ভিতরে ভিতরে ফেটে যাচ্ছিল আমার মেয়েটার জন্য। মেয়েটার অবস্থা দেখে কলিজাটা মোচড় খাচ্ছে। খালি বারবার ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে সারা জীবনের জন্য বুকে নিয়ে নেই। কিন্তু কোনো কিছু একটা যেন বারবার বাধা দিচ্ছে আমাকে। আকাশ প্লিজ, শেষ একটা বারের মতন বুকে টেনে নাও না তুমি আমায়। আমি আর কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না, চিরতরে চলে যাব তোমার সামনে থেকে। মেয়েটার কথা শুনে এবার আর নিজেকে সামলে রাখতে পারলাম না। এক টান দিয়ে মায়াকে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি হু হু করে কেঁদে দিয়েছি। এভাবেই মেয়েটাকে অনেকটা সময় বুকের মধ্যে নিয়ে রেখেছি। নিজের মধ্যে যেন কোনো হিতাহিত জ্ঞান নেই। হঠাৎ এই পাশ থেকে নাদিয়া আমায় হাত দিয়ে নাড়া দিল। তখনই হুঁশ ফিরে এলো। আমি সাথে সাথে মায়াকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে এলাম। এত পরিমাণ কান্না আসছিল যে আর পিছন ফিরে তাকাতে পারিনি। সোজা বাসায় চলে এসেছি। বাসায় এসে রুম আটকে বিছানায় মুখ গুজে কেঁদেছি ইচ্ছে মতন, কারণ মেয়েটাকে সত্যি আমি ভালোবাসতাম। কিন্তু সে তার কৃতকর্মের কারণে আজ আমার থেকে দূরে। ভিতরটা ফেটে যাচ্ছে আমার, যে মেয়েটাকে আমি ভালোবেসেও নিজের করতে পারলাম না। সেই কষ্টটা যেন ভিতরে প্রবলভাবে আঘাত করছে। তবে যাই হোক, মেয়েটাকে আমি আর কোনো দিনও মেনে নিব না, কারণ আমি আগেই প্রতিজ্ঞা করেছিলাম যে মায়াকে আমি হার হালতেই ক্ষমা করব না। সো যত কষ্টই হোক না কেন, সে আর এই জীবনে আমার হবে না। কান্নার গতিবেগ আরও বেড়ে গেল। ঠিক তখনই আম্মু ফোন দিল। সাথে সাথে নিজেকে সামলে নিলাম। হ্যাঁ আম্মু, বলো। বাবা কেমন আছিস? আর তুই কি তোর বাবার উপরে যারা হামলা করেছে তাদের কি কোনো খোঁজ বের করেছিস? কারণ তারা আজও হামলা করতে চেয়েছে, কিন্তু গার্ডদের জন্য আজ সেটা পারেনি। হ্যাঁ আম্মু, ভালোই। আর আমি হামলাকারীকে বের করে ফেলেছি। 24 ঘন্টার মধ্যে তারা হাজতে থাকবে। এখন রাখি ফোন। আম্মুর কথা শুনে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যেই রাগে পরিণত হয়ে গেল। সাথে সাথে নাদিয়ার বাসায় চলে গেলাম। নাদিয়ার বাসায় গিয়ে দেখি নাদিয়ার বাবা সোফায় বসে আছে। ওনাকে দেখে ঘৃণায় সারা শরীর গিরগির করে কাঁপছে। সাথে সাথে নাদিয়ার বাবার কলার ধরে ফেললাম। এই, তুই কোন সাহসে আমার বাবার উপরে হামলা করেছিস? তাহলে তুই জেনে গেছিস? হ্যাঁ, আমি সবটা জেনে গেছি। তাহলে তোর খেলাও শেষ। তোর বাপের আগে তুই মরবি। আমায় মারার জন্য তোর কলিজা ততটা বড় হয়নি যতটা বড় হলে আমায় মারা যায়। কিন্তু তুই আমার হাতে মারা পড়বি এখন, বলেই নাদিয়ার বাবাকে মারতে শুরু করলাম। কিন্তু হুট করে কোথা থেকে যেন অনেক ছেলেপেলে এসে আমায় ধরে ফেললো। আর পাশের রুম থেকে নাদিয়ার মা বেরিয়ে এলো। এই নাদিয়ার বাবা, কি হয়েছে? মুরগিটা সব জেনে গেছে আমাদের ব্যাপারে, তাই তাকে শেষ করে দিবি এখন। ভেবেছিলাম আমাদের মেয়েটাকে তাদের কাছে বিয়ে দিয়ে সব সম্পত্তি আমাদের নামে করে নিব, কিন্তু সেটা তো সে হতে দিল না। তাই তার বাবার উপরে হামলা করেছি, এখন সেটাও জেনে গেছে। তার মানে তোরা সবাই জড়িত এসবের সাথে? তোরা পুরো পরিবার মিলে আমার বাবার সম্পত্তি হাতানোর জন্য এসব ফোন দিয়ে এঁটেছিস? এখনও কি তুই পরিপূর্ণ বুঝতে পারিসনি? তোদের কাউকে আমি ছাড়বো না। পাশ থেকে নাদিয়ার মা বলে উঠল।
নাদিয়ার বাবা, ব্যাটাকে শেষ করে দাও, না হয় আমাদের সমস্ত প্ল্যান রসাতলে যাবে। হ্যাঁ, বেটাকে তো শেষ করে দিব। এই তোরা বেটাকে মেরে বালি চাপা দিয়ে দে। নাদিয়ার বাবার কথা অনুযায়ী তারা আমায় মারতে শুরু করলো, কিন্তু তারা জানে না যে তাদের বিপদ তারাই ডেকে আনছে। সবাই আমাকে মারছে, আর পাশ থেকে নাদিয়ার বাবা মা দুজনেই আসছে। সত্যি এদের কাউকেই ছাড়বো না আমি, নাদিয়াকেও না, কারণ নাদিয়াও এসবের পিছনে জড়িত আছে। সবাই আমাকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। সব কয়টাকে ধরবো, কিন্তু আগে ওদের মনের খায়েশ পূরণ করে নিক আমাকে মেরে। তারা আমায় মারতে মারতে নাক মুখ ফাটিয়ে ফেলেছে। এবার আমার পালা। কোমরে হাত দিয়ে মেশিন দুটো দুই হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম। সবাই আমার এই দৃশ্য দেখে জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে গেল। এবার পালাবি কোথায় সব কয়টা, বলে পৈশাচিক একটা হাসি দিলাম। আজ রক্ত দিয়ে হোলি খেলেই এখান থেকে বিদায় হব। ঠিক তখনই নাদিয়া এসে আমার সামনে দাঁড়ায়। নাদিয়া, অবশেষে নিজের আসল রূপটা দেখিয়ে দিলি। নাদিয়া কোনো কথাই বলছে না, সে ভয়ানক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। কিরে, কথা বলছিস না কেন? হাতে নাতে ধরা খেয়ে গলার আওয়াজে তালা লেগে গেছে বুঝি? দাঁড়া, তোদের সব কয়টাকে একই দড়িতে লটকাচ্ছি। আকাশ, তোর যা করার আমার সাথে কর, কিন্তু আমার মা বাবার গায়ে একটা ফুলের টোকাও দিবি না তুই। তোর মতন ছলনাময়ীর কথা রাখার জন্য আমার ঠেকা পড়েনি। আমার সাথে চোখ উল্টেছিস তোরা, এবার তোদের সাথে আমি চোখ উল্টাবো। তোদের সব কয়টাকে মেরে একই গর্তে দাফন করে দিব। আকাশ প্লিজ, তুই শান্ত হ। তোর যা ইচ্ছা হয় আমার সাথে কর, আমি তাদেরকে প্রাপ্য শাস্তি দিচ্ছি। কিসের প্রাপ্য শাস্তি? তুই নিজেই তো বেঈমান। তাদের সাথে তোর খেলাও খতম করব। তোর মতন বেঈমান দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না। হ্যাঁ ঠিক আছে, আমায় মেরে ফেল, কিন্তু প্লিজ তুই একটু শান্ত হ আর আমাকে 5টা মিনিট একটু সময় দে। কিসের সময় দিব তোকে? কেন সময় চাচ্ছি সেটা তুই নিজের চোখে দেখতে পাবি। প্লিজ 5টা মিনিট সময় দে আমায়, তারপর না হয় তুই আমার সকলের সামনে মেরে ফেলিস। ওকে ঠিক আছে, যা। তোদের 5 মিনিট সময় দিলাম। মরার আগে এই 5 মিনিট ভালো করে দুনিয়ার রংমহলটা দেখে নে, তারপর তোদের সব কয়টাকে আমি মেরে ফেলবো। ওদের 5 মিনিট সময় দিলাম, আর আমি মেশিন দুটো হাতে নিয়ে ওভাবে দাঁড়িয়ে আছি। অন্যদিকে নাদিয়া এবং তার মা বাবা সহ বাকি আরও যারা ছিল তারা সকলেই চুপচাপ দাঁড়িয়ে আছে। নাদিয়া এবং তার বাবা মায়ের সাথে নাদিয়ার বাবার চেলাপেলাদেরও শেষ করার প্ল্যান করেছে আকাশ। 5 মিনিট শেষ হতেই আর মাত্র 30 সেকেন্ড বাকি। ঠিক সেই সময় হুড়হুড় করে একগাদা পুলিশ নাদিয়ার বাড়িতে ঢুকে পড়ে। সবাই পুলিশকে দেখতে পেয়ে থরথর করে কাঁপতে শুরু করে। তখনই পুলিশ অফিসার একজন বলে ওঠে, এখানে কে আসামি? স্যার, এই দুইজন ব্যক্তি যাহারা আমার মা বাবা, তাদের দুইজনকে গ্রেফতার করুন। সবাই নাদিয়ার কথা শুনে অবাক, পুলিশ অফিসারও অবাক। আপনার মাথা ঠিক আছে তো? আপনি নিজেই মা বাবাকে আসামি বলছেন? স্যার, আমার মাথা একদম ঠিক আছে। এই দুইজন মানুষ আকাশ এবং পলিটিশিয়ান আফজাল সাহেবকে মারার প্ল্যান করে। শুধু তাই নয়, তাদের প্ল্যান ছিল আকাশের সাথে আমাকে বিয়ে দিয়ে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে, কিন্তু আকাশ রাজি না হয় এই দুইজন মানুষ আফজাল সাহেবের উপরে হামলা করে। সো ওনাদের গ্রেফতার করে নিয়ে যান, আর এমন চার্জ লাগাবেন তাদের উপর তারা যেন কোনো দিন ওই কালকোঠরির থেকে বের হতে না পারে। আজ তাদের মতন জঘন্য মা বাবার জন্য আমার প্রিয় মানুষটার কাছে আমার জায়গা ছোট হয়ে গিয়েছে। তবে আমার আফসোস নেই, দোষীদের শাস্তি আমি দিতেই পেরেছি। আজ যদি আড়ালে দাঁড়িয়ে থেকে আকাশ এবং আমার মা বাবা মায়ের কথন শুনতে না পেতাম, তাহলে কোনো দিনই জানতে পারতাম না যে আকাশের বাবা মাকে মারার পেছনে এই দুইটা জঘন্য মানুষের হাত রয়েছে, এবং তাদের অসাধু মতলব সম্পর্কেও জানতে পেতাম না। প্লিজ অফিসার, ওনাদেরকে ধরে নিয়ে যান এবং কঠিন শাস্তি দিবেন ওনাদের। নাদিয়া মা, তুই আমাদের এত বড় শাস্তি দিতে পারলি? তুই না আমাদের সন্তান, তুই আমাদের সন্তান হয়ে আমাদেরকে নরকে ঠেলে দিতে পারলি? আপনাদের ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না, কারণ আপনাদের মতন জঘন্য মানুষের সন্তান হয়ে আমি নিজেই লজ্জিত। উপরওয়ালা আপনাদের মতন মা বাবা কাউকে না বানাক। তাহলে ওনাদেরকে আমরা গ্রেফতার করে নিয়ে গেলাম? জি অবশ্যই, এবং সাথে ওই চেলাপেলাগুলোকেও নিয়ে যান। অফিসার নাদিয়ার কথা মতন সবাইকে ধরে নিয়ে গেল। এদিকে নাদিয়ার কর্মকাণ্ড দেখে আকাশ পুরোই অবাক। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না একটু আগের কর্মকাণ্ডগুলো।
ও আল্লাহ, আমি তো আরও ভেবেছি সব কিছুর পিছনে নাদিয়ারও একটা রোল আছে, কিন্তু এখানে তো নাদিয়াই তার বাবাকে প্রাপ্য শাস্তি দিল। কোনো কথাই যেন মুখ দিয়ে বের হচ্ছে না আমার। নাদিয়ার উপর থেকে সমস্ত প্রখরতা মুহূর্তের মধ্যেই যেন হাওয়া হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে সোজা নাদিয়ার বাসা থেকে বের হয়ে আসলাম। নাদিয়ার বাসা থেকে বের হয়ে সোজা ওভারব্রিজের উপরে চলে গেলাম। মাথায় যেন কিছুই খেলছে না। নাদিয়ার জন্য মনের মধ্যে বিশাল একটা জায়গা হয়ে গেল। তাছাড়া অন্যদিকে মায়াকেও এখনও আমি ভুলতে পারিনি। তার জন্যেও মনের কোণে কোন একটা টান কাজ করে। কি করব আমি ভেবে পাচ্ছি না। চুপচাপ ব্রিজের উপরে বসে আছি, তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি বাবা ফোন দিয়েছে। আকাশ, শুনলাম নাকি নাদিয়ার বাবা মাকে পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ বাবা। কিন্তু কারণটা কি? বাবা, তারাই তোমাকে মারার প্ল্যান করেছে। তারা শুরুতে আমার সাথে নাদিয়ার বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চেয়েছে, কিন্তু আমি তাদের না করি, তাই তারা তোমার উপরে হামলা করে। আর তাদের প্ল্যান সম্পর্কে জানতে পেরে আমি তাদেরকে হাতে নাতে ধরে ফেলি। আমি ভেবেছি তাদের পুরো পরিবারই জড়িত এসবের সাথে, কিন্তু অবশেষে দেখি নাদিয়াই তার বাবা মাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। সে এসব কিছু সম্পর্কে জানতো না। তার বাবা এবং মায়ের প্ল্যান ছিল এসব কিছু। কি বলিস? নাদিয়ার মা বাবা করেছে এমন জঘন্য কাজ? হ্যাঁ বাবা। ওদের তো আমি ছাড়বো না। বাবা, তোমার আগে নাদিয়াই ওদের গলা চিপে ধরেছে, থানায় ধরিয়ে দিয়ে বলেছে এই দুটো মানুষকে সারা জীবন কালকুটুরিতে বন্দি করে রাখতে। যাক, মেয়েটা তাহলে ওদের থেকে আলাদা। হ্যাঁ বাবা। ঠিক আছে, তাহলে থাক তুই এখন। আমার একটু কাজ আছে, আমি তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা বাবা। আব্বুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। রাত বাজে 9টা। তাড়াতাড়ি উঠে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে আছি। হোটেল থেকে খাবার দিয়ে গেছে, কিন্তু আমার ভিতরে যেন খাবারই নামছে না। তাই না খেয়ে খাবারগুলো ওভাবে রেখে দিলাম। বিছানায় শুয়ে গড়াগড়ি করছি। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখি নাদিয়া কাপড় চোপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কিরে, তুই এখানে কেন? তো কই যাব বলো? আমি মা বাবা দুটোই শয়তানি করতে গিয়ে জেলে গিয়েছে। মাঝে একা হয়ে গেলাম আমি। আমার তো আর যাওয়ার জায়গা নেই তোর কাছে আসা ছাড়া। আচ্ছা, আয় ভিতরে। কিন্তু মানুষ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। মানুষ বলবে আমি মেয়ে নে রাত বিরেতে অশ্লীলতা করি। প্লিজ এইভাবে বলিস না। আমি অপারগ হয়ে তোর কাছে এসেছি। আমার তোকে খুব প্রয়োজন। আমার মাথা গোজার মতন কাউকে চাই, কিন্তু আমার তো কেউ নেই তুই ছাড়া। প্লিজ আমায় নিজের করে নে। মানে বুঝলাম না। তুই আমায় বিয়ে করে নিজের বউ বানিয়ে নে প্লিজ। আমি সারা জীবন তোর কাছে থাকতে চাই। আমি সারা জীবন তোর বুকে মাথা রেখে কাটাতে চাই। নাদিয়া, সেসব কিছুর জন্য তো বাসায় জানাতে হবে, কিন্তু মানুষ তো কাল সকালেই ঢোল পেটাতে শুরু করবে তোকে আর আমাকে নিয়ে। আচ্ছা চল, আমরা একটা কাজ করি। কাল সকালে আমরা বিয়ে করে ফেলি কোর্টে গিয়ে, পরে না হয় বাসায় জানিয়ে দিস, আর তখন বড় করে অনুষ্ঠান করিস। নাদিয়া, বিয়ে কোনো ছেলে খেলা নয়, কিন্তু তোকে যেহেতু সেদিনেই বলেছি যে তোকে আমি তোর প্রতি ফোকাস করব, সো তোর উপরেই ফোকাস করব, কিন্তু তার জন্য একটু সময় চাই। তুই কয়েকটা দিন এখানে গা ঢাকা দিয়ে থাক, পরে আমরা বিয়ে করে নিব। আর ততদিন না হয় মানুষের কথা আমরা কানে না নিলাম। আচ্ছা ঠিক আছে। নাদিয়ার কাপড় চোপড় সব কিছু বাসায় ঢুকিয়ে দিয়ে মাটিতে বিছানায় করলাম। তাকে বললাম খাটে থাকতে, আর আমি ফ্লোরিং করে থাকবো। তারপর সেভাবেই থাকতে শুরু করলাম। পরের দিন সকালবেলায় কলেজে চলে গেলাম নাদিয়াকে নিয়ে। আমার আর নাদিয়ার চলাফেরা দেখে সবাই বুঝে গেল যে আমাদের মাঝে কিছু একটা চলছে। আর আর আমি ইচ্ছে করে মানুষের ফোকাসে আসছি, যাতে করে মানুষ আমাদের সম্পর্কটাকে সম্মান করে, আর আমি নাদিয়ার উপরে ভালো করে ফোকাস করতে পারি। তবে এমনটা করার আরেকটা কারণ আছে। মানুষ হুটহাট করে মায়ার প্রসঙ্গ নিয়ে আমাকে জড়িয়ে ফেলে, তাই সেটা যেন না হয় তার কারণেই এমন করেছি। দেখতে দেখতে পুরো কলেজে একটা রোল পড়ে গেল যে নাদিয়া আর আমি বিয়ে করতে চলেছি, আর আমিও নাদিয়াকে পেয়ে আলহামদুলিল্লাহ। অন্যদিকে মায়া দিন দিন আরো ভেঙে পড়ছে। তার কানে নাদিয়া আর আকাশের বিয়ের খবর পৌঁছাতেই সে পাগল পাগল হয়ে যায়। যদিও সে কলেজে আসে না, তবুও কথা তো আর থাকে না। কোনো না কোনো ভাবে সে জেনেছে তাদের ব্যাপারে।
মায়া হু হু করে কান্না করতে শুরু করে। তার জন্য পুরো দুনিয়াটাই তিক্ত লাগছে। এই দুনিয়া যেন তার জন্য নয়। সে হুট করে কঠোর একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে এই জীবন আর রাখবে না, চিরতরে দুনিয়ার মায়া সে ত্যাগ করবে। আকাশ, তুমি চিন্তা করো না, আমি তোমাদের আর পথের কাঁটা হব না। চিরতরে সরে যাব তোমাদের জীবন থেকে। এমন জায়গায় নিজেকে নিয়ে যাব যেখানে গেলে কেউ আর ফিরে আসতে পারে না। অনেক শক্ত হয়ে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। এই কঠোর সিদ্ধান্ত না নিলে যে আমাকে দুনিয়ায় থেকে তিলে তিলে মরতে হবে। তোমায় যে আমি অন্যের হতে দেখতে পারবো না, তাই নিজেকে একেবারেই শেষ করে দিব। মায়া এসব বলছে আর পাগলের মতো কান্না করছে। এদিকে আকাশ ক্লাস শেষ করে নাদিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। নাদিয়া শোন, চাবি দিয়ে দরজা খুলে ভিতর থেকে দরজা লক করে রাখবি, কারণ আমি একটু কাজে বাইরে যাব, আর খাবারগুলো খেয়ে নিবি। আচ্ছা। এদিকে আমি নাদিয়াকে বাসায় নামিয়ে দিয়ে একজন কাজীর সাথে কথা বললাম নাদিয়া আর আমার বিয়ের ব্যাপারে। তিনি বললেন সামনের শনিবার যেতে নাদিয়াকে নিয়ে ওনার কাছে, তিনি আমাদের বিয়ে পড়িয়ে দিবেন। শনিবার আসতে আরও 2-3 দিন বাকি আছে। যাক, এই কয়দিনে নিজেকে আর একটু গুছিয়ে নিব। কাজীর থেকে কথা বলে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দরজায় বেল চাপলাম, কিন্তু নাদিয়া দরজাই খুলছে না। আমি ঘরে দ্বিতীয় চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে দেখি আমাদের রুমটা ভিতর থেকে বন্ধ। কিরে নাদিয়া, দরজা বন্ধ করে রেখেছে কেন? কি ব্যাপার? দেখি তো কি হয়েছে। বলে দরজার সামনে যেতেই নাদিয়ার কথার আওয়াজ কানে ভেসে আসলো। সে ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি চুপচাপ দরজায় কান লাগিয়ে দিয়ে নাদিয়ার কথা শুনতে লাগলাম। সে ফোনে কাকে যেন বলছে। বাবা, তোমরা নিশ্চিন্তে থাকো। নাদিয়ার মুখে এই কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। তার মানে কি নাদিয়াও এসব প্ল্যানের মাঝে সামিল? তার বাবা মা ধরা খাওয়ায় সে নিজেকে আড়ালে রেখে সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এসব নিয়ে ভাবতেই যেন গা গিরগির করে কাঁপতে শুরু করলো। তখনই বেফাঁসভাবে দরজায় ধাক্কা লেগে দরজাটা খুলে যায়, আর নাদিয়া আমায় দেখে তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। আর আমি অবাক চোখে নাদিয়ার দিকে তাকিয়ে মনের মধ্যে খালি একটাই কথা বাড়ি খাচ্ছে, এই মেয়ে কতটা চালাক হলে আড়াল থেকে সমস্ত কিছু এতটা নিখুঁতভাবে খেলতে পারে। এই আকাশ, কি হয়েছে তোর? এভাবে তাকিয়েছিস কেন? কার সাথে কথা বলছিলি এতটা সময়? কই, কার সাথে কথা বলছিলাম? এমনিতে অচেনা নাম্বার থেকে কে যেন ফোন দিয়েছিল। নাদিয়া থরথর করে কাঁপছে কথা বলার সময়। সে মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করে। আমি তো স্পষ্ট শুনতে পেয়েছি তুই কথা বলছিলি কারোর সাথে। দেখি তোর ফোনটা দে। আমি কারোর সাথে কথা বলছিলাম না তো। আর তুই ফোন দিয়ে কি করবি? তোকে ফোন দিতে বলেছি, ব্যাস ফোন দিবি। মুখের উপর এত কথা বলছিস কেন তুই? নাদিয়া তাড়াতাড়ি ভয়ে আকাশকে ফোন দিয়ে দেয়। আকাশ ফোনটা হাতে নিয়ে ডায়াল কল থেকে নাম্বার বের করে সবার উপরের নাম্বারটাতে ফোন দেয়। তবে সেটা মায়ার ফোন থেকে নয়, ফোনটা দেয় তার নিজের ফোন থেকে। নাম্বারে রিং পড়েছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। আকাশ, আমি বললাম তো আমি কারোর সাথে কথা বলিনি, অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। নাদিয়ার কথা শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটা একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছে। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম নাদিয়ার গালে। এই মেয়ে, তুই কাকে রামায়ণ পড়াচ্ছিস? তুই কি ভেবেছিস আমি কিছু শুনতে পাইনি? তুই এতটা সময় কার সাথে কথা বলছিলি তা আমি নিজের কানেই শুনেছি। নাদিয়া থতমত খেয়ে যায় আকাশের কথা শুনে। সে গালে হাত দিয়ে আকাশকে বলে, মানে হলো তুই এতটা সময় তোর বাবার সাথে কথা বলছিলি, আর তুইও তোর বাবা মায়ের সাথে সামিল আছিস সব কিছুতে। আকাশের কথা শুনে নাদিয়ার চোখ বড় বড় হয়ে যায়। আকাশ, কি বলছিস এসব? আমি যাই বলেছি ঠিকই বলেছি। আমার সাথে গুটিবাজি করিস? হ্যাঁ, আজ তোকে তো আমি উপরে পাঠিয়ে দিব। আকাশ কোমর থেকে মেশিনটা বের করে নাদিয়ার কপালে ঠেকে ধরে। আজকে নাদিয়ার খেলা শেষ। কিন্তু তখনই নাদিয়া আকাশের মুখের মধ্যে স্প্রে মেরে দেয়, আর সাথে সাথে আকাশ অন্ধ হয়ে যায়। সে যেন চোখ দিয়ে আর কিছুই দেখতে পারছে না। তার চোখ জোড়া খোলার এই শক্তিই পাচ্ছে না সে। তখনই নাদিয়া বলে ওঠে, আমি মাফ করে দিস আকাশ, চললাম আমি। আমি চোখে হাত দিয়ে ডলাডলি করছি। বেশ অনেকক্ষণ পর আমার চোখ আবার আগের ন্যায় হয়ে গেল, কিন্তু নাদিয়া পালিয়ে গেছে। মেজাজটা যেন এবার ডাঙায় উঠে গেছে। সাথে সাথে খোঁজ নিয়ে থানায় চলে গেলাম। সেখানে নাদিয়ার বাবা মাকে ধরে আনা হয়েছিল। স্যার, ওই 2জন মানুষ কোথায়? তাদের তো ছেড়ে দিয়েছি আমি। কিন্তু কেন? কারণ তার মেয়ে তার বাবা মায়ের নামে কেস ফাইল করেছিল, কিন্তু পরবর্তীতে সে উঠিয়ে নেয়। কিন্তু তারা তো দোষী।
সে তো আমরা জানি না, কিন্তু তার মেয়ে কেস উঠিয়ে নেওয়ায় তাকে ছাড়তে বাধ্য হয়েছে আমি। অফিসারের কথা শুনে ইচ্ছে করছে কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিতে। স্যার আপনারা আসলেই বেকার। আইনের পোশাকগুলো নামের জন্য পরে রেখেছেন। এই পোশাকের কোনো ভূমিকা আপনাদের মাঝে নেই। প্লিজ আপনি শান্ত হন, আমরা তাদেরকে ধরে নিয়ে আনবো। তা আর দরকার নেই। আর তাদেরকে ছেড়ে একদিক দিয়ে ভালোই হয়েছে আমার। আমি নিজ হাতে তাদেরকে মারতে পারবো। চলি স্যার। থানা থেকে বের হয়ে আসলাম, কিন্তু কি করব এখনও ভাবিনি। না, আগে নাদিয়াকে ধরবো। পকেট থেকে ফোন বের করে পরিচিত সমস্ত ছেলেপেলের কাছে নাদিয়ার ছবি পাঠিয়ে দিলাম। আর সবাইকে বললাম যাতে 24 ঘন্টার মাঝে এই মেয়েকে আমার চোখের সামনে এনে হাজির করে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে চুপচাপ চেয়ারের উপরে বসে আছি। মাথায় যেন কিছুই কাজ করছে না। একের পর এক প্রতারক আমার লাইফে এন্ট্রি নিচ্ছে। না, আর পারছি না আমি। ভালো মতন সিদ্ধান্তে আসা দরকার। আর সিদ্ধান্ত কিসের? ওদের সব কয়টার খেইল খতম করে দিব সোজা। এইভাবেই বিকাল হয়ে গেল। বিকাল হয়ে গিয়েছে, অথচ কোনো খবরই পেলাম না নাদিয়া এবং তার পরিবারের। না, একটু গিয়ে ওর বাসা দেখে ঘুরে আসি। যেমন ভাবা তেমন কাজ, সোজা ওর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি দরজায়। ভাই, ওই মেয়ে পুরো দুনিয়া থেকে উধাও হয়ে গেছে। কারণ আমরা ছেলেপেলে মিলে সে মেয়েকে তন্ন তন্ন করে খুঁজেছি, বাট তাকে পাইনি। আমার মনে হয় কি ভাই, সে মেয়েকে অন্য কেউ উঠিয়ে নিয়েছে। এই কি বলছিস এসব? তোরা হয়তো ভালো করে খোঁজ লাগাসনি। ভালো করে খোঁজ কর, পেয়ে যাবি। আচ্ছা ভাই, আমরা তালাশ করছি। ছোট ভাইটার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। তারপর আবারও বাসায় চলে আসলাম। রুমের মধ্যে পায়চারি করছি। কখন কে নিউজ দেয় যে তাদের সন্ধান মিলেছে, সেই আশা নিয়ে। রাত 9টা বাজে, কিন্তু কেউ কোনো নিউজ দিল না। ঠিক তখনই আব্বু ফোন দিল। হ্যাঁ বাবা, বলো। তুই কাল সকালে বাড়ি চলে আয়। বাবা, হঠাৎ বাড়ি যেতে বলছো? আমার তো ক্লাস চলছে। আর তাছাড়া এদিকে একটা ঝামেলা হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম নাদিয়া তার বাবা মাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, আর সে হয়তো এসবের মাঝে নেই। কিন্তু এখন জানতে পারলাম আসল গুটিবাজটা নাদিয়াই। সে তার বাবা মাকে বাঁচানোর জন্য আমার সাথে জঘন্য চাল চেলেছে। তোর কলেজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর তাছাড়া আমি নাদিয়ার পুরো ফ্যামিলিকে তুলে নিয়েছি। কাল সকালে বাড়ি চলে আয়। তোর মা তোর জন্য মেয়ে ঠিক করেছে। আগামী শুক্রবার তোদের বিয়ে। বাবার কথা শুনে থ হয়ে গেলাম। কি বলছে বাবা এসব? বাবা, হঠাৎ আমার বিয়ে নিয়ে তোমরা উঠে পড়ে লেগেছো কেন? সে আমি জানি না। তোর মায়ের বান্ধবীর মেয়েকে নাকি তোর জন্য দেখেছে তোর মা। সকালের গাড়িতে তুই রওনা হ। এখন ফোন রাখলাম আমি। বাবা ফোন রেখে দিল। আমার তো মাথায় কিছুই কাজ করছে না। একদিকে নাদিয়ার পরিবারকে উঠিয়ে নিয়েছে বাবা, অন্যদিকে আমার বিয়ে। কিছুই তো মাথায় খেলছে না। তবে এইটুকু বলতে পারি, 2 প্রতারককে আমি ভুলে থাকতে পারবো বিয়ে হলে আমার। এমনিতেই নাদিয়া আর মায়া আমার জীবনটা পুরো বরবাদ করে দিয়েছে। ওদের জন্য কোনো সিদ্ধান্তই নেওয়া যেন আমার জন্য দায়ী হয়ে গিয়েছে। কিন্তু এদের থেকে মুক্তি পাওয়ার জন্য যে এখন আমার বিয়ে করতে হবে, তা কোনো দিনই কল্পনা করিনি আমি। তবে যাই হোক, ভালোই হয়েছে একদিকে। আমি 2বার ভুল ডিসিশন নিয়েছি, কিন্তু বাবা মা হয়তো এবার রাইট ডিসিশন নেবে আমার জন্য। বুকে পাথর চাপা দিয়ে বাবা মায়ের দেখানো মেয়েকেই বিয়ে করে ফেলবো আমি। তারপর যা হবে দেখা যাবে। পরের দিন সকালবেলায় উঠেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বাড়ি পৌঁছে সর্বপ্রথম বাবার কাছে গিয়েছি। বাবা, ওই ক্রিমিনালগুলো কোথায়? কাদের কথা বলছিস তুই? বাবা, নাদিয়া এবং তার পরিবারের কথা বলছি। ওদের সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে। তুই ওদেরকে নিয়ে কোনো হিসাব নিকাশ করতে হবে না। ওদেরকে আমি জায়গা মতন আটকে রেখেছি। আর তাছাড়া আমি নাদিয়ার বাবাকে জনসংকটে খড় দিয়েছি। ওদের সাজা ওরা পেয়ে গেছে। বাবা, নাদিয়ার বাবাকে না হয় তুমি শাস্তি দিয়েছ, কিন্তু নাদিয়াকে তো দাওনি। তাই ওকে শাস্তিটা আমি দিব। ও অনেক বড় হারামিগিরি করেছে আমার সাথে। আকাশ, সেও কানে ধরে মাপ চেয়েছে। আর তাছাড়া তার প্রতি তোর এতই ক্ষোভ, তাহলে সেটা কিছুদিন পরেই মিটাস। এখন বিয়েটা ভালোই ভালো হতে দে। আচ্ছা বাবা। আর শোন, এই যে দেখ মেয়ের ছবি। বাবা, তোমরা দেখেছো তাতেই আমার চলবে। আমার মেয়ের ছবি দিয়ে কোনো কাজ নেই। আমি জানি তোমরা কোনোদিন আমার জন্য খারাপ জিনিস পছন্দ করবে না।
সো তোমাদের দেখাতেই আমার দেখা হয়ে গিয়েছে। তুই সত্যি আমার ঘরের আলোর বর্ষি, তোকে নিয়ে গর্ব করা উচিত। বাবা কি যে বলো না তুমি। সত্যিই বলেছি। আচ্ছা যা, এখন সবার সাথে দেখা কর। আমি জানি তুই এসেই আমার রুমে এসেছিস, তো যা তোর মায়ের সাথে দেখা কর। আচ্ছা বাবা। তারপর নিচে এসে সবার সাথে দেখা করলাম। পুরো বাড়িতে আমার বিয়ের হই হুল্লোড় লেগেছে, কিন্তু আমার মনে কোনো ধরনের আমেজই নেই। কারণ নাদিয়ার গালের চামড়া যতটা সময় আমি উঠিয়ে না ফেলবো, ততটা সময় আমার শান্তি লাগবে না। আর তাছাড়া মায়ার সেদিনের কথাগুলো আমার ঘুমকে কেড়ে নিয়েছে। সেদিনের পর মায়াকে আর আমার চোখের সামনে দেখিনি। ভিতরে ভিতরে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে, আর তার কুকর্মগুলো চোখের সামনে ভেসে উঠছে। সে আমায় কিভাবে যে প্রহার করেছিল সেদিন, আর একটু হলেই মরে যেতাম। এইভাবেই দেখতে দেখতে বিয়ের সময় চলে আসলো। আগামীকাল হলেই আমার বিয়ে। সারা বাড়ি একদম মানুষজন দিয়ে গম গম করছে। এক কথায় বিয়ের আমেজ বলতে যেটাকে বোঝায়, কিন্তু আমার মনে তেমন কোনো আমেজ নেই। এখানে এসেছি পর্যন্ত মায়ার কথাই বারবার মনে পড়ছিল, তবে কিছুই করার নেই। আর তার কারণ বাবা মা মেয়ে ঠিক করে ফেলেছে আমার জন্য। যত যাই হোক, বাবা মায়ের ঠিক করা মেয়েকেই বিয়ে করে নিব আমি। পরে সেদিনের মতন ঘুমিয়ে পড়লাম আমি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি সারা বাড়ি সাজানো গোছানো। ডেকোরেশনের লোক এসে সারা বাড়ি বিয়ের জন্য সাজিয়েছে। আর কিছু সময় গেলেই আমার বিয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে বাড়িতে। ঠিক সেই সময় রাফির নাম্বার থেকে ফোন এলো। মনে মনে ভাবলাম সে তো আসার কথা আজ সকালে, হয়তো বাড়ির পথ চিনতে পারছে না তাই ফোন দিয়েছে। ছেলেটার সাথে আমার রক্তের মতন সম্পর্ক হয়ে গিয়েছে। তাকে ছাড়া কলেজের আর কাউকে ইনভাইট করিনি। এক কথায় কলেজের বন্ধু বলতে যাকে বলে। হ্যাঁ রাফি বল। আকাশ, তুই যেখানেই আছিস না কেন, তাড়াতাড়ি মেট্রোপলিটন হসপিটালে চলে আয়, কারণ মায়া আর দুনিয়াতে নেই। সে সুইসাইড করেছে। রাফির মুখে এমন কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে মতন অবস্থা। হাত থেকে ফোনটা ফ্লোরের উপরে ছিটকে পড়ল, আর আমি ঠাস করে ফ্লোরের উপরে বসে পড়লাম। এদিকে রাফি হ্যালো হ্যালো করেই চলেছে ফোনে। ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে কানে ধরলাম আবার। রাফি কি শোনাইলি এটা তুই আমায়? আমার তো দুনিয়াদারি পুরো আধার হয়ে গিয়েছে। আকাশ, সত্যি বলছি, মায়ার যে অবস্থা তাতে তাকে মৃত বলেই মনে হচ্ছে। গতকাল সারাদিন নাকি সে সবার সাথে অনেক মিলেমিশে চলেছে, পরে রাতে গিয়ে সুইসাইড করার চেষ্টা করে। সে একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলছে, যার ফলে তার অবস্থা এখন অনেক ভয়াবহ। তুমি প্লিজ তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। কি, তার মানে এখনো মায়া জীবিত? হ্যাঁ, তবে ডক্টররা ভয়ানক কিছু আশঙ্কা করছে তাকে নিয়ে। রাফি, তুই হসপিটালেই থাক আর মায়ার দেখাশোনা কর। আমি এক্ষুনি রওনা হচ্ছি। তারপর ফোন রেখে দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর শার্ট গায়ে দিয়ে রওনা হওয়ার জন্য রুম ছেড়ে নিচে নেমেছি। তখনই আম্মু সামনে চলে আসে। কি রে আকাশ, কোথায় যাচ্ছিস তুই? আজ না তোর বিয়ে? মা, রাখো তোমার বিয়ে। এদিকে আমার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। আমি চললাম শহরে। আরে কি হয়েছে বলবি তো নাকি? এমন পাগলের মতন কেন করছিস? মা, তোমার ছেলেকে কেউ নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সে আমাকে না পেয়ে নিজের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সো আমি চললাম। তুমি কষ্ট করে বিয়েটা আটকাও। তারপর বাসা থেকেও বের হয়ে গেলাম। আম্মু অনেক কয়বার ডেকেছে পিছন থেকে, কিন্তু আমি না শুনে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। কারণ এখন সময় নষ্ট করা যাবে না, আমার তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে হবে। নিজেদের গাড়ি নিয়ে রওনা হয়েছি, তাই বেশি একটা সময় লাগেনি হসপিটালে পৌঁছাতে। হসপিটালে পৌঁছাতেই দেখি মায়ার বাবা দেয়ালের সাথে হেলান দিয়ে মুখ চেপে কান্না করছে। তিনি আমাকে দেখতে পেয়ে আমার পায়ে হুমড়ি খেয়ে পড়ে। আকাশ ভাই, আপনি প্লিজ আমার মেয়েকে বাঁচান। ওসি সাহেব প্লিজ আমার পা ছাড়ুন। আপনার মেয়ের কিছুই হবে না, কারণ ওর কিছু হলে যে আমিও মরে যাব। সো প্লিজ পা ছাড়ুন, আমি মায়ার কাছে যাব। মায়ার বাবা আকাশের পা ছেড়ে দিল। আকাশ আর দেরি না করে মায়ার ক্যাবিনে চলে গেল। গিয়ে দেখে ডক্টরটা মায়ার চেক আপ করছে, আর অন্যদিকে মায়া মৃত মানুষের মতন বেডের উপর শুয়ে আছে। ডক্টর, আমার মায়ার কি হয়েছে? দেখুন, উনি অনেকগুলো পাওয়ারি ওষুধ একসাথে খেয়ে ফেলেছে, যার ফলে ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। আর তাছাড়া অনেক ব্লিডিং হয়েছে তার নাক মুখ দিয়ে। ওনাকে জলদি কয়েক ব্যাগ রক্ত প্লাস একটা কিডনি ডোনেট করতে হবে, না হয় তিনি চিঠিতরে পৃথিবী ছেড়ে চলে যাবেন।
কারণ তেনার হাতে সময় অনেক কম। 48 ঘন্টার মধ্যে ওনার অপারেশন করা অনেক প্রয়োজন। ডক্টরের কথা শুনে থতমত খেয়ে গেলাম। কি করে এমনটা করলো মায়া? যে মেয়ে কিনা আমাকে দুই চোখে দেখতে পারতো না, সেই মেয়ে আজ আমার জন্য নিজেকে বলি দিচ্ছে। না, যে করেই হোক মায়াকে আমার বাঁচাতে হবে। ডক্টর 48 ঘন্টার আগেই মায়ের অপারেশন হবে, সেটা যে কোনো মূল্যেই হোক। আচ্ছা, তাহলে আমরা অপারেশনের প্রিপারেশন নিচ্ছি, আর আপনি সমস্ত কিছু ইন্তজাম করুন। তবে হ্যাঁ, আরেকটা কথা, ক্যাবিনে কিন্তু কেউ প্রবেশ করা নিষেধ, কারণ ওনার এমন কন্ডিশন দেখলে যে কেউই ঘাবড়ে যাবে। না ডক্টর, কেউ কেবিনে আসবে না, আর আমিও একটু পর কেবিন থেকে বের হয়ে যাব। ঠিক আছে তাহলে। ডক্টররা চলে গেল আর আমি ধীরে ধীরে মায়ার সামনে গেলাম। মায়া চুপচাপ বেডের মধ্যে শুয়ে আছে। মায়ার চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। ওর শরীরের এমন কন্ডিশন দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। ফুপিয়ে কান্না করে দিয়েছি মায়াকে জড়িয়ে ধরে। এই পাগলি মেয়ে, ভালোবাসা না পাওয়ায় কেউ নিজের এমন ক্ষতি করে? হ্যাঁ, তুমি কেন এমনটা করলে মায়া? আমি না হয় কষ্ট পেয়ে তোমার থেকে দূরে সরেছি, কিন্তু তুমি তো কষ্ট পাওয়ায় পুরো দুনিয়ায় ছেড়ে দিতে চাইছো। এমন পাগলামো কে করে মায়া? কি হলো, কথা বলো মায়া। আকাশ একটার পর একটা প্রশ্ন করেই চলেছে, কিন্তু মায়া কোনো কথাই বলছে না। সে চুপচাপ মরা মানুষের মতন পড়ে আছে বেডের উপরে। আকাশ মায়ের কোনো রেসপন্স না পেয়ে মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। শুধু তাই নয়, আকাশ মায়ের চোখে মুখে পাগলের মতন চুমু খেতে আরম্ভ করে। মায়া, তোমার কোনো কিছুই হতে দিব না আমি। তোমায় যে করেই হোক সুস্থ করে তুলবো। কলিজা, তুমি শুয়ে শুয়ে রেস্ট করো, আর আমি তোমায় ভালো করার জন্য কাজে লেগে পড়ি। মায়াকে কেবিনে রেখে আমি কেবিনের থেকে বের হয়ে আসলাম। কেবিন থেকে বের হতেই দেখি রাফিকে। এ আকাশ, তুই কখন এলি? একটু আগেই এসেছি। আচ্ছা বাদ দে এখন এসব কথা। শোন, মায়ার জন্য রক্ত প্লাস কিডনির প্রয়োজন, না হয় তাকে সুস্থ করা যাবে না। কিন্তু এখন এসব কোথায় পাবি? তুই তোর পরিচিতদের কাছে খোঁজ লাগা আর হসপিটালে থাক। আমি অন্যদিকে দেখছি কি করা যায়। হ্যাঁ, আমি হসপিটালে আছি আর খোঁজ লাগাচ্ছি, দেখি কিছু হয় কিনা। রাফিকে হসপিটালে রেখে কিডনির খোঁজে বেরিয়ে গেলাম। অনেক জায়গায় খোঁজ লাগিয়েছি কিডনির জন্য, সমস্ত ছেলেপেলেকেও কাজে লাগিয়েছি। তাদের এত বলেছি যত টাকা লাগবে লাগুক, বাট আমার কিডনি চাই। দরকার হয় যে কিডনি ডোনেট করবে তাকে সারা জীবন আমি বসিয়ে বসিয়ে পালবো, বা যত টাকার ডিমান্ড করুক আমি দিব। কিন্তু 24 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে, কিন্তু কেউ কোনো নিউজ দিল না। কারোর কাছে কোনো নিউজ না পেয়ে হতাশার মাত্রাটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। হতাশা নিয়ে হসপিটালে ফিরে এলাম। হসপিটালে আসতেই ডক্টররা জিজ্ঞেস করলো, কিডনির ব্যবস্থা হয়েছে কি? না ডক্টর, কিডনি ব্যবস্থা করতে পারিনি, তবে অনেক জায়গায় খোঁজ লাগিয়েছি। প্লিজ তাড়াতাড়ি ব্যবস্থা করুন, না হয় রুগীকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আর হ্যাঁ, রক্ত আমরা ব্যবস্থা করে নিয়েছি। ডক্টর, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, তাড়াতাড়ি দেখুন। ডক্টর চলে গেল, কিন্তু আমার ভিতরে যেন তুফান বইছে। আল্লাহ, যদি কিডনির ব্যবস্থা না হয় তাহলে মায়াকে আমার চিরতরে হারাতে হবে। মাথায় যেন কিছুই কাজ করছে না। চুপচাপ দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। একটুবার রাফি এসে বলল, দোস্ত, কিডনির ব্যবস্থা তো কোনো দিকে থেকে করতে পারছে না, তুই ব্যবস্থা করতে পারলি কি? না রে, আমিও পারিনি। তাহলে এখন কি করবি? দেখি আর কিছুটা সময়, তারপর না হয় কঠোর একটা সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। মানে কি আকাশ? সেটা সময় হলেই দেখতে পাবি। এখন যা, গিয়ে মায়ার বাবা মাকে দেখ, আর আমাকে কিছুটা সময় একা থাকতে দে। আচ্ছা। রাফি চলে গেল আর আমি সেভাবেই দাঁড়িয়ে আছি, কিন্তু কিছুটা সময় পর আর দাঁড়িয়ে থাকতে পারছি না। পা ব্যথা করছে, তাই সেভাবেই মাটির মধ্যে বসে পড়লাম। মায়ার চিন্তায় কিছুই ভালো লাগছে না। আল্লাহ, ওকে কি আমি চিরতরে হারিয়ে ফেলবো? এসব ভেবেই কেঁদে দিলাম। কতটা সময় সেইভাবে কেঁদেছি জানি না, তবে যখনই কান্না একটু থেমেছে তখন দেখি আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। তাড়াতাড়ি উঠে ডক্টরের কাছে চলে গেলাম। অন্য দিক থেকে হয়নি, তবে আপনার জন্য হয়ে গিয়েছে, কারণ আমার থেকে কিডনি একটা ডোনেট করে দিব তাকে। এই যে স্যার, আপনি কি পাগল হয়েছেন? না, আমি পাগল হইনি, আমি কিডনি ডোনেট করব মায়াকে। সরি স্যার, এটা আমরা পারবো না, কারণ আপনাকে কেউ না চিনলেও আমি ভালো করে চিনি। আপনি আফজাল সাহেবের ছেলে। আমি আপনার থেকে কিডনি নিয়ে রোগীর অপারেশন করলে পরে আমার এই বিপদে পড়তে হবে। না ডক্টর, কিচ্ছুই হবে না। আপনি প্লিজ আমার থেকে একটা কিডনি নিয়ে অপারেশন শুরু করুন। স্যার, আমি পারবো না। আমি এক্সট্রিমলি সরি, কারণ আপনার বাবার কানে এই খবর গেলে তিনি আমাকে সোজা জীবিত পুঁতে দেবেন। সো প্লিজ, আপনার থেকে
আমি কিডনি নিয়ে রুগীর অপারেশন করাতে পারবো না। তবে হ্যাঁ, আপনি ছাড়া বাকি কেউ এসে যদি বলতো কিডনি নিয়ে রুগীর অপারেশন করাতে, তাহলে আমি নিশ্চিন্তে করতাম। বাট আপনার বেলায় সেটা আমি পারবো না। তাহলে কি আমার মায়াকে আমি বাঁচাতে পারবো না? সে আল্লাহ ভালো জানেন। আকাশ ডক্টরের কথা শুনে মাথা নিচু করে রেখেছে। আজ তার নিজের কাছেই নিজেকে ছোট লাগছে, কারণ আজ তার জন্যই মায়ার এই দুর্দশা। সে যদি মায়াকে মেনে নিত তাহলে আর এমনটা হতো না। ভেতরটা যেন ফেটে যাচ্ছে তার। সে পারছে না মায়ার জায়গায় নিজের প্রাণ দিয়ে দিতে। আকাশ এসব নিয়ে ভাবছে। ঠিক সে সময় ডক্টরের কাছে একটা ফোন আসে। ডক্টর ফোনে কথা শেষ করে আকাশকে বলে, স্যার, কিডনির ব্যবস্থা হয়ে গিয়েছে। এবার আপনি একটু নিশ্চিন্তে থাকুন, হয়তো ভালো কিছুই হবে। কি সত্যি? কিন্তু কে দিচ্ছে কিডনি? সেটা অপারেশনের আগে বলা যাবে না, কারণ তিনি সেটা বারণ করেছেন। আচ্ছা, তাহলে পরেই বলিলেন। এবার আমার মায়ের অপারেশন শুরু করুন। হ্যাঁ, কিছু সময়ের মধ্যে অপারেশন শুরু হবে। কিছু সময় পর ডক্টররা মায়ার অপারেশন চালু করে দিল। দীর্ঘ 3 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডক্টর হাসি মুখে বের হয়ে আসে। যাক, আলহামদুলিল্লাহ, রোগীর অপারেশন সাকসেসফুল হয়েছে। এবার আশা করি রোগী ঠিক হয়ে যাবে। সবাই ডক্টরের কথা শুনে খুশিতে আত্মহারা, বিশেষ করে আকাশ। সবাই মায়ার ক্যাবিনের সামনে দাঁড়িয়ে মায়ার জ্ঞান ফিরবার অপেক্ষা করছে। 6 ঘন্টা পর মায়ার জ্ঞান ফিরে আসে। মায়ার জ্ঞান ফিরেছে শুনে সবাই মায়াকে দেখার জন্য উতাল পাতাল হয়ে যায়, কিন্তু ডক্টর বলে দুজন দুজন করে দেখা করতে। তাই শুরুতেই মায়ার মা বাবা ক্যাবিনে গিয়ে দেখা করে। অন্যদিকে আকাশ ক্যাবিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কার এত মহৎ দিল যে শেষ সময় এসে আমার মায়াকে বাঁচিয়েছে। না, একটু গিয়ে ডক্টর থেকে নাম জিজ্ঞেস করি। ডক্টর কে আমার মায়াকে বাঁচিয়েছে? পাশের কেবিনে গিয়ে দেখুন, সে শুয়ে আছে। ডক্টরের কথা মতন পাশের কেবিনে চলে গেলাম। কেবিনে ঢুকতে আমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল, কারণ বেডের উপরে মরা লাশের মতন করে নাদিয়া শুয়ে আছে। নাদিয়াকে মরা লাশের মতন বেডের উপরে পড়ে থাকতে দেখে কলিজার মধ্যে এক ভয়ানক মোচড় মারেও। ও আল্লাহ, এটা কি ঘটলো? সাথে সাথে চোখ জোড়া দিয়ে লবণাক্ত পানি বইতে শুরু করলো। নিজেকে আর স্থির রাখতে পারলাম না, ফুপিয়ে কেঁদে দিলাম। নিজের কাছে এতটা খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না। কারণ মায়ার কেবিনে অনেক মানুষ, অথচ যেই মানুষটা মায়াকে বাঁচালো সে লাওয়ারিসের মতন হসপিটালের বেডে পড়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম। ঠিক তখনই রাফি এসে পিছন থেকে কাঁধের উপরে হাত রাখে। আকাশ, টেনশন করিস না, নাদিয়া ঠিক হয়ে যাবে। তুই কি করে জানলি রাফি নাদিয়ার কথা? কারণ সে আমাকে ফোন করে তোর কথা জানতে চায়, যে তুই বিয়ের অনুষ্ঠান ছেড়ে কোথাও এসেছিলি। শুরুতে আমি তাকে কিছু বলিনি তোর সম্পর্কে, কিন্তু সে অনেক কান্নাকাটি করে। পরে বলতে বাধ্য হয়েছি যে তুই মায়াকে নিয়ে হসপিটালে আছিস। তখনই সে আমাকে বলে এটাই তার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার। তারপর সে মায়ের জন্য নিজের একটা কিডনি ডোনেট করে দেয়। রাফি, কি করে এত বড় একটা কথা তুই আমার থেকে গোপন রাখলি? ভাই, মাফ কর আমাকে। আর এখন আগে যা, মায়া তোর খোঁজ করছে। রাফির সাথে আর কথা না বলে মায়ের কেবিনে চলে গেলাম। কেবিনে ঢুকতেই মায়া আমাকে দেখে বেড থেকে উঠে যেতে ধরলো। সাথে সাথে দৌড়ে গিয়ে মায়াকে আটকালাম। এই মেয়ে, কী করছো তুমি? হ্যাঁ, এই অবস্থায় কেউ বিছানা থেকে উঠে? আমাকে বুকে নাও প্লিজ, আমি তোমার বুকে যেতে চাই। মায়া, পাগলের মতন করো না, আগে সুস্থ হও, পরে যা ইচ্ছা হয় করিও। না, আমি এখন তোমার বুকে যাব। অনেক কাঁদিয়েছ আমায় তুমি। আমি এক্ষুনি তোমার বুকে যাব, না হয় কিন্তু আবারও খারাপ কিছু ঘটতে ফেলবো নিজের সাথে। মায়ার কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলাম। তাই কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে মায়াকে বুকে নিয়ে নিলাম। মেয়েটা আমাকে অনেক খামচে ধরে রেখেছে। আমি নিজের অজান্তেই মায়ের কপালে একটা চুমু এঁকে দিলাম। এই মেয়ে, নিজেকে কেউ এমন ঝুঁকির মধ্যে ফেলে? হ্যাঁ, আমার তো মরে যাওয়ার ইচ্ছে ছিল, যেখানে তোমার মতন ভালো মানুষকে চিনতে পারলাম না, যেখানে তোমার মতো মানুষের মন পড়তে পারলাম না। সেই জীবন রেখে আর কি লাভ? মায়া, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, নিজেকে শেষ করে দেওয়ায় কোনো ধরনের ভালোবাসা রয়েছে মায়া? তা আমি জানি না, আমি শুধু জানি এটুকুই, তোমাকে চাই। হাল হারতে তোমাকে চাই, হার হালতে তোমাকে চাই। তোমার কপি হলেও চলবে না, শুধু তোমাকেই চাই আমার। আর যদি তোমায় নিজের করে না পাই, তাহলে আবার নিজের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিব। এবার তো বেঁচে গেছি, কিন্তু পাক্কা পরের বার সাকসেস নিব, নিজের অস্তিত্ব দুনিয়া থেকে মিটিয়ে দিব। মায়ের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। ধূপধুপানি শুরু হয়ে গেছে বুকের ভিতরে, কারণ মেয়েটাকে যে আমিও অনেক ভালোবাসি। এবার আর নিজের দেশকে আটকে রাখতে পারলাম না। মায়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর উষ্ণ ঠোঁটগুলোতে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। সে আমার কাণ্ড দেখে চোখ বড় বড় করে ফেলে, কিন্তু আমি মায়ের ঠোঁটের উষ্ণতা নিয়েই চলেছি। কিছুক্ষণ পর মায়াকে ছেড়ে দিলাম। মায়া, আজকের পর যাতে অমন ধরনের কাজ করতে না দেখি। বললাম তো, তুমি যদি আমার হয়ে থাকো তাহলে অমন ভুল আর কোনো দিনও আমি করব না। মায়া, আমি তোমার
আছি আর তোমারই থাকবো। মাঝে কি হয়েছে সেসব কিছুই ভুলে যাও। আচ্ছা। মায়াকে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বসে আছি, ঠিক তখনই একজন ডক্টর আর কিছু নার্স রুমের মধ্যে ঢোকে। এই যে স্যার, পাশের রুমের সেই পেশেন্টের অবস্থা তো ক্রমশ খারাপ হতে চলেছে। যেখানে কিছু হলে এনার হওয়ার কথা ছিল, কারণ তিনি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন। সেখানে যার কোনো সমস্যা নেই তিনি বিপদগ্রস্ত হলেন। ডক্টরের কথা শুনে আবারও কলেজাটা মোচড় দিয়ে উঠল, কারণ এতটা সময় মায়ার দিকে ফোকাস করাই নাদিয়ার কথা একদম ভুলেই গিয়েছিলাম। কিন্তু এখন আবার ডক্টর এসে নাদিয়ার কথা মনে করিয়ে দিল। ডক্টর প্লিজ আপনার নাদিয়াকে দেখুন, যে কোনো মূল্যে নাদিয়াকে সুস্থ হওয়া চাই। ওর সুস্থতার জন্যে যত টাকা লাগে আমি দিব, তাও তাকে সুস্থ করে তুলুন। স্যার, টাকার বিষয় না, বিষয়টা হচ্ছে ওনাকে ঠিক করা নিয়ে। আর আমরা কখনো একটা পেশেন্টের খারাপ চাইবো না। সো আমরা আমাদের মধ্যে ট্রাই করছি। জি ডক্টর, আজ হসপিটালে এসেছি 1 সপ্তাহ হয়েছে। মায়া মোটামুটি সুস্থ, তবে নাদিয়া আগের মতোই। তবে তার জ্ঞান ফিরে এসেছে বহু আগে। ডক্টররা চেষ্টা চালিয়ে যাচ্ছে নাদিয়াকে সুস্থ করে তোলার। দেখতে দেখতে আরও কয়েকদিন কেটে গেল। মায়া পুরোপুরি সুস্থ আর সে নাদিয়ার বিষয়েও জানে। অন্যদিকে নাদিয়ার অবস্থা আল্লাহর রহমতে আগের চাইতে একটু ভালো। এর পরের দিন সকালবেলায় মায়াকে বুকে নিয়ে হসপিটালে বেডে শুয়ে আছি। তখনই কেউ একজন এসে আমার বাহুতে আলতো করে তার হাত রাখে, আর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলতেই দেখি আম্মু দাঁড়িয়ে আছেন চোখের সামনে। মা, তোমরা এখানে? আজ কয়দিন হলো বাড়ি থেকে উধাও হয়েছিস তুই? তোর কি কোনো আক্কেল জ্ঞান আছে? তাই আমরাই চলে এসেছি। কে কে এসেছে? তোর বাবা আমি সবাই এসেছি, আর সাথে নাদিয়ার বাবা মারাও এসেছে। ও, কিন্তু তুই একটা কথা বলতো আমায়, যে তুই আমাদের মায়ার বিষয়ে কিছু জানাসনি কেন? মা, তখন তার সাথে আমার একটু সমস্যা চলছিল, তাই জানাইনি। দেখলি, এই না জানানোর জন্য কত কিছু পোহাতে হলো আমাদের। বিয়ে বাড়ির সমস্ত মানুষ খালি হাতে ফিরে গিয়েছে, আবার আমার বান্ধবীকে মানাতে হয়েছে। এসব যদি আগে জানাতি তাহলে কিন্তু এসব আর হতো না। সরি আম্মু। হয়েছে, থাক, এখন আর সরি বলে কাজ নেই। আচ্ছা, মায়ার শরীর তো মোটামুটি ভালো, তাহলে ওকে রিলিজ করে নিয়ে বাসায় চল। আর নাদিয়াও নাকি অনেকটা সেরে উঠেছে, তাকেও আর 2-1 দিন হসপিটালে রেখে রিলিজ করিয়ে বাসায় নিয়ে যেতে বলবো। আর শোন, তুই নাদিয়ার বাবা মায়ের উপরে রাগ করিস না, কারণ তোর বাবা তাদেরকে জন্মের শিক্ষা দিয়েছে। তাদের সাথে আমাদের আর তেমন কোনো ওঠা বসা নেই। শুধু তোর আর মায়া মামুনির বিয়ে পর্যন্ত ওরা আমাদের বাসায় থাকবে। আচ্ছা ঠিক আছে। মায়াকে রিলিজ করিয়ে নিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে নাদিয়াকে তার 3 দিন পর রিলিজ করিয়ে দিয়ে আমাদের বাসায় আনা হলো। মা বাবার কথা মতন তাদের উপরে কোনো রিভেন্সই উঠাবো না আমি। তবে নাদিয়ার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। বাসায় সিকিউরিটি টাইট করা হয়েছে নাদিয়ার বাবা মায়ের জন্য, যাতে করে তারা কোনো কিছুই করতে না পারে। এইভাবে আরও 2 দিন কেটে গেল। 3 দিনের মাথায় বিকালবেলায় ছাদে ওঠার জন্য রুম ছেড়ে বের হয়েছি। তখনই দেখি নাদিয়া তার রুমের সামনে চেয়ার নিয়ে মনমরা হয়ে বসে আছে। আমি তাকে দেখে কোনো কিছু না ভেবেই তার কাছে চলে গেলাম। সে আমাকে দেখে চমকে উঠল। সে মাটির দিকে তাকিয়ে আছে। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার মতন সাহস নেই যেন আর। ফিরে এভাবে এভাবে চুপচাপ হয়ে আছিস কেন? এমনিতেই। আচ্ছা, কিছু জানার ছিল তোর? হয়েছে? হ্যাঁ। তুই আমার এত বড় সর্বনাশ করতে চাইলি, কিন্তু পরিশেষে তুই এই আমায় বাঁচালি। এর কারণটা কি রে? বারবার হুমকিতে ভয় পেয়ে গেছিস মনে হয়। না, তেমন কিছু না। আসল কথাটা হলো আকাশ, আমি কোনোদিন তোর ক্ষতি করতেই চাইনি, কারণ আমি তোকে মন থেকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। কেউ ভালোবাসার মানুষের ক্ষতি করতে চায় না, সো আমিও চাইনি। তবে যেহেতু আমার বাবা মা ফেঁসে গেছেন, তাই তিনাদের বাঁচানোর জন্য অমন করেছি আমি। তবে বিশ্বাস কর, আমার বাবা মায়ের প্ল্যানের সাথে আমি আগে পরে কখনো যুক্ত ছিলাম না, তাই আমি তাদেরকে পুলিশে ধরিয়ে দেই। আর সব কিছু সত্যি ছিল, কিন্তু পরে গিয়ে ওনাদের জন্য খারাপ লাগে, তাই ওনাদের উপর থেকে চার্জ উঠিয়ে নেই। যতই হোক না কেন তারা আমার মা বাবা। কিন্তু তুই ভাবছিস আমি তিনাদের সাথে মিলে চাল চালছি, তাই তুই আমায় মেরে ফেলতে চেয়েছিলি। পরে আমি নিজেকে বাঁচাতে তোর মুখে স্প্রে করে পালিয়ে আসি। তুই হয়তো ভাবতে পারিস যে খারাপ উদ্দেশ্য না থাকলে স্প্রে কোথা থেকে আসলো, কিন্তু আসল কথা হলো আমি নিজেকে সুরক্ষিত রাখার জন্য সব সময় ওই স্প্রেটা সাথে রাখি। পরে সেখান থেকে পালিয়ে আসলেও তোর বাবা আমাদেরকে ধরে ফেলে আর আমার বাবাকে ভয়ঙ্কর শাস্তি দেয়। কিন্তু সব কিছুর ভিড়ে আমার ভেতরে শেষ হয়ে যাচ্ছিল যখন শুনলাম তোর বিয়ে ঠিক হয়েছে। অনেক কেঁদেছি তোর জন্য, কিন্তু হুট করে জানতে পারি তুই বিয়ে না করে কোথায় যেন চলে গেছিস। তাই আমি রাফির সাথে যোগাযোগ করি। পরে সে অনেক রিকোয়েস্টের ফলে তোর সাথে কথা বলে যে তুই মায়াকে বাঁচাতে পাগলের মতন ছোটাছুটি করছিস। আর আমি সেই সুযোগটাই কাজে লাগাই, কারণ তোর চোখে তো চিরতরে খারাপ হয়ে গিয়েছি আমি। আর সেখানে ভালোবাসা পাওয়া তো আকাশচুম্বী কথাবার্তা। তাই ভাবলাম নিজের
উপরে জুলুম করে হলেও তোর ভালোবাসাকে বাঁচিয়ে দেই, যাতে করে তুই ভালো থাকিস মায়াকে নিয়ে। নিজে তো ভালোবাসা পেলাম না, তবে নিজের ভালোবাসার মানুষকে হ্যাপি করার ট্রাই করেছি। জানি না তুই আমায় মাফ করবি কিনা, তবে বিশ্বাস কর অনেক শান্তি পেয়েছি তোর আর মায়ার জন্য কিছু করতে পেরে। তবে ভেতরে অনেকটুকু কষ্ট জমে আছে তোকে না পেয়ে। আমার ভাগ্যটাই অনেক খারাপ রে, যে নিজের বাবা মায়েরকে বাঁচাতে গিয়ে নিজের ভালোবাসাকে হারালাম। নাদিয়ার কথা শুনে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। নিজেকে এত বড় অপরাধী মনে হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। সাথে সাথে নাদিয়ার হাত শক্ত করে চেপে ধরলাম। চোখ দিয়ে টুপ টুপ করে পানি ঝরছে, কারণ মেয়েটার তো কোনো দোষ নেই। ভাগ্য তার সাথে এই নির্মম খেলাটা না খেললেও সে আজ আমার হতো। হে পাগল, কাঁদছিস কেন? হ্যাঁ, আমার ভাগ্যটাই খারাপ রে, থাক আর কাঁদিস না। তাহলে তুই কাঁদছিস কেন? তুই কি বুঝতেছিস নাদিয়া আমার কতটা কষ্ট হচ্ছে তোর জন্য? আকাশ থাক, আর আফসোস করিস না, উপরওয়ালা ফয়সালা এমনটাই হয়। নাদিয়া, আমি জানি না উপরওয়ালার ফয়সালাটা কেন এমন ছিল, তবে আমি তোর সাথে মরণ পর্যন্ত বন্ধুত্ব রেখে যাব। সব সময় তোর সাথে আছি আমি। আমিও তোকে সারা জীবন বন্ধু হিসেবে মেনে নিব। নাদিয়ার সাথে আরো অনেকটা সময় কথা বলে রুমে চলে আসলাম। ছাদে আর যাওয়া হলো না। অন্যদিকে মায়াকে আম্মুর রুমে শিফট করা হয়েছে বিয়ের আগ পর্যন্ত। দেখতে দেখতে সমস্ত কিছু ঠিক হয়ে গেল। 3 দিন পর আমার আর মায়ার বিয়ে। সবার মতামত নিয়ে আমাদের বিয়ে ঠিক হলো। বাড়িতে আবার মেহমান আসতে শুরু করলো। এভাবে বিয়ের দিন চলে আসে। অনেক জাঁকজমকভাবে আমার আর মায়ের বিয়েটা হয়েছে। অন্যদিকে নাদিয়া ভাগ থেকেই আমার আর মায়ের বাসর সাজিয়ে রেখেছে। রাতের 12:30। মায়া বাসর ঘর দেখলে করে নিয়েছে। এখন খালি আমার প্রবেশ করা বাকি। আমি বাসর ঘরে প্রবেশ করতেই মায়া দৌড়ে এসে আমার পায়ে ধরে সালাম করতে চাইলো। আমিও প্রত্যেকবারের মতন মায়াকে পা ছুঁতে দিলাম না। মায়াকে বুকে জড়িয়ে নিলাম, কিন্তু সে জড়িয়ে নেওয়া বেশিক্ষণ স্থায়ী হলো না। মায়া আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, তারপর আমার বুকে উঠে গেল। মায়া, কি করছো কি তুমি? প্রতিশোধ নিচ্ছি। কিসের প্রতিশোধ? আমায় যে কাঁদিয়েছিস সেই প্রতিশোধ। মায়া আকাশের উপরে একদম শাড়ি গাড়ি গহনাগাটি সব সহ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারপর আকাশকে জড়িয়ে ধরে ওর ঠোঁটজোড়া নিজের দখল করে নেয়। অন্যদিকে আকাশ তো পুরোই অবাক মায়ের কাণ্ড দেখে, কারণ সে শুনেছে পুরুষরা বাসর ঘরে মেয়েদের লজ্জা ভাঙায়, কিন্তু এখানে তো তার উল্টো হচ্ছে। এ যেন কোনো এক বউ তার স্বামীর সাথে বাসর করছে। মায়া আকাশের ঠোঁটে চুমো খেতে খেতে ঠুস করে একটা কামড় বসিয়ে দেয়, আর কামড়ের প্রতিক্রিয়া এমন ছিল যে আকাশের ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। কিন্তু মায়ার কোনো হুঁশ জ্ঞান নেই, সে চুমো খেয়েই চলেছে। আর আকাশ অসহায়ের মতন বিছানায় শুয়ে আছে। এই যেন এক নারী বাসর। কিন্তু আকাশও কম না। মায়া তো শুধু তার ঠোঁট স্পর্শ করছে, কিন্তু আকাশ মায়ার পুরো শরীর স্পর্শ করতে শুরু করে। এবার মায়া পুরোপুরি পাগল হয়ে যায়। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে। এই ভালোবাসার মুহূর্তে যেন কভু শেষ না হয় তাদের জীবন থেকে। অটুট থাকুক সকল ভালোবাসার সম্পর্কগুলো, অটুট থাকুক সকল প্রেমিকদের মনের ভালোবাসা। এভাবেই শেষ হলো আরো একটা গল্প কাহিনী।